মহাকবি, প্রখ্যাত নট এবং নাট্যকার গিরিশ ঘোষ যখন প্রথমবারের মতো সারদা মায়ের নিকট আশীর্বাদ প্রার্থনা করতে এসেছিলেন, আজ বলবো সেই কাহিনীরই কিঞ্চিত। এ তথ্য সংগৃহীত। সমস্ত ভক্তরাই খোঁজ নিচ্ছেন সুদূর জয়রামবাটি গ্রামে তাদের পরম নির্ভর মা জননী কেমন আছেন। অক্ষয় তৃতীয়ার পরের দিন ভক্ত সন্তান নিরঞ্জনের চিঠি পেলেন মা সারদা। নিরঞ্জন আসছে জয়রামবাটি মায়ের সঙ্গে দেখা করতে। আর একটু খবর ছিল, নিরঞ্জনের সঙ্গে আসছেন মহাকবি, প্রখ্যাত নট এবং নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। এই মানুষটির হৃদয় উদ্বেল হয়েছে মাতৃদর্শনের জন্য। সামান্য হাসির সঙ্গেই মনে মনে অদ্ভুত একটি স্বস্তির অনুভূতি টের পেলেন মা। গিরিশ কি মানুষ ছিলেন, কিভাবে রূপান্তরিত হলেন আর এক মানুষে, বিশ্বাসে, শ্রদ্ধায়, ভালোবাসায়। আসুন তিনি, সন্তানই তো। ঠাকুর বলেছিলেন গিরিশ শিবের অংশ। কে জানে, দুরন্ত জীবনযাপন আর মদের নেশায় চূর হয়ে থাকতেন বলেই হয়তো অমন উপমায় ভূষিত করেছিলেন। অথচ বিশ্বাসে অনড় মানুষটি তার সংস্পর্শে কিভাবে পাল্টে গেলেন। সারদা মা জানেন, মাতৃচরণেও পূর্ণ সমর্পিত প্রাণ এখন গিরিশের। আশ্চর্য একটি বিষয়, সেই বছর তিনেক আগে গিরিশ একদিন ছাদে ঘুরে বেড়াচ্ছিলেন। সারদা মাও কি কারণে বলরামের বাড়ির ছাদে গিয়েছিলেন। গিরিশের স্ত্রী দূর থেকে দেখেই বলেছিলেন, ওই দেখো মা ওই বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ কিন্তু মুহূর্তে চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে ফেললেন। বললেন, না না, এভাবে আমি মাকে দেখতে পারবো না, আমার যে পাপ নেত্র। সারদা মা কিছুই জানতেন না এ বিষয়ে তখন। পরে শুনেছিলেন গিরিশ জায়ার মুখেই। গিরিশের ইনি দ্বিতীয় পত্নী, নাম সুরত কুমারী। সিমলা পল্লীর বিহারীলাল মিত্রের কন্যা তিনি। ভক্তিমতী বউটিকে মা বলেছিলেন, মা, তোমার স্বামীর বকলমা নিয়েছিলেন ঠাকুর স্বয়ং, ওর কি পাপ নেত্র হতে পারে? পাপ তো চোখে থাকে না, থাকে মনে। উনি অত বড় মাপের মানুষ, কবি, নাট্যকার, অভিনেতা, ওকে কোনো পাপ স্পর্শ করবেই না। গিরিশের মায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল একেবারে কাকতালীয়ভাবেই। সৌরীন্দ্র ঠাকুরের বরানগরের বাড়িতে তখন মা রয়েছেন, প্রধানত চিকিৎসার জন্যই। সেখানেই শতপ্রণোদিত হয়ে সেবারই প্রথম গিরিশচন্দ্র হাজির হলেন সারদা মায়ের সমীপে। সঙ্গে 3 বছরের ফুটফুটে শিশুপুত্র। গিরিশ ছিলেন দুর্দান্ত তর্কবাগীশ, কিছুটা দাম্ভিক এবং পানাসক্ত। ঠাকুরের পায়ে নিজেকে পূর্ণ সমর্পণ করেছিলেন তিনি। আর এখন নির্ভরতা চিহ্নিত হল সারদা মাকে আশ্রয় করে। শিশুপুত্র কিছুই বোঝে না, অথচ সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে কি এক অবোধ আকর্ষণেই বারংবার ইঙ্গিত করতে শুরু করেছিল সারদা মায়ের ঘরের দিকে। গিরিশচন্দ্রের হাত ধরে টানাটানি শুরু করল তার কাছে যাওয়ার জন্য। গিরিশচন্দ্র বিভ্রান্ত, দ্বিধান্বিত। মাতৃদর্শনের সৌভাগ্য কি অর্জন করেছেন তিনি এখনো?
নিজের অতীত জীবনচর্যার স্মরণে অনুশোচনায় আবেগে তিনি ভূলুণ্ঠিত। বললেন, ওরে, মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। শিশু ছাড়ল না। গিরিশ তখন বাধ্য হলেন মায়ের কাছে যেতে, কিন্তু মুখ তুলে তাকালেন না মায়ের দিকে। দণ্ডবৎ হয়ে মাথা ঠেকালেন মায়ের পায়ে। ভক্তিপ্লাবিত কণ্ঠে শুধু বললেন, মা ঠাকুরের আশীর্বাদে আমার এই পুত্র লাভ। আজ এই ছেলের দৌলতেই তোমার শ্রীচরণ দর্শন হলো, প্রণাম নাও। মা শারদা লক্ষ্য করলেন জয়রামবাটিতে গিরিশচন্দ্রের মতো মানী এবং নামী মানুষটি একেবারে নিরভিমানী এলেবেলে সাধারণ মানুষের মতোই নিজেকে একাত্ম করে নিলেন এই গ্রাম্য আবহতে। সারাদিনের পথের ক্লান্তি নিয়েই তেতে পুড়ে সন্ধ্যায় পৌঁছেও মাটির দাওয়ায় খেতে বসা, খড় ছাওয়া ঘরে শোয়া কোনো ব্যাপারেই তার অস্বাচ্ছন্দ্য ছিল না। নিরঞ্জনের কাছে শুনলেন আগামীকাল ভোরে স্নান সেরে তবেই মা শারদার চরণ তিনি স্পর্শ করবেন, তার আগে কিছুতেই না। কিন্তু নিরঞ্জনের পরের কথাটি শুনে দুঃখে যন্ত্রণায় বিমর্ষ হয়ে পড়লেন মা। নিরঞ্জন বললেন, মা, গিরিশ মানসিকভাবে খুবই বিধ্বস্ত। মা বললেন, কেন বাবা? নাটক লেখা, অভিনয় এসব কি কোনো ব্যাঘাত হয়েছে এসবে? তা নয়, লেখা, থিয়েটার করা এসবই তো গিরিশের ধ্যান জ্ঞান, কিন্তু বড্ড ভেঙে পড়েছে গিরিশ। গত বছর হাতিবাগানে স্টার থিয়েটার মহাপূজা নাটকের পর এখনও ওর হাত দিয়ে কিছু বেরোয়নি। মা ভেবে উঠলেন, তাই নাকি? তারপর নিরঞ্জন বললেন, আমি খানিকটা জোর করেই আপনার কাছে নিয়ে এলাম। মা বললেন, বেশ করেছ বাবা, অত ভালো বউটি চলে গেল, ও কি আর বাড়িতে টিকতে পারে? বিচ্ছেদ যন্ত্রণা যেন গিরিশকে তখনও ধাওয়া করে চলেছে।